বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থী তোমাদের ন্যাশনাল কলেজের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য আমাদের আজকের আয়োজন। দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের আজকে থেকে অনলাইন বেসড ক্লাসের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজকে বাংলা, ইংরেজি এবং আইসিটি এই তিনটা সাবজেক্টের প্রশ্ন তোমরা সংগ্রহ করে পরীক্ষা দিবে। তো ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনায় আমরা যেই অবস্থায় ছিলাম সেখানে ছিল আজকের শেষ আলোচনা দ্বিতীয় পত্র থেকে, এবং আমরা একটা সামারি আলোচনা করব বা একটা সারমর্ম পুরো একটা টপিক্সের যেই কয়েকটা টপিক্স আমাদের পরীক্ষায় আছে সেই টপিকসগুলো নিয়ে আজকে আমাদের আলোচনার কথা ছিল। তো কিছু সমস্যার কারণে আমার কিছু দেরি হয়েছে ক্লাসের লাইভে আসতে। তো তোমরা যারা আমার সঙ্গে আছো সবাইকে আসসালামু আলাইকুম ও অনেক ধন্যবাদ ক্লাসের সাথে থাকার জন্য। আমরা পড়ছিলাম নিয়ন্ত্রণ বিষয়টা কিন্তু আমাদের সবার কাছেই আসলে পরিষ্কার। নিয়ন্ত্রণ মানে হচ্ছে কোনো কিছু আয়ত্তে রাখা। যা কিছু আসলে আয়ত্তের বাইরে চলে যায় তখন আমরা বলি যে এই বিষয়টা আমাদের নিয়ন্ত্রণের বাইরে ছিল। নিয়ন্ত্রণের মধ্যে থাকা মানে হচ্ছে আমি আমার মতন করে এই বিষয়গুলো কি করতে পারবো, আমি যেভাবে চাই সেভাবেই আসলে চালাতে পারবো। তাহলে এই নিয়ন্ত্রণটা আমাদের ব্যবস্থাপকীয় যে কার্যপ্রক্রিয়া আছে এই কার্যপ্রক্রিয়া সফল করার জন্য অন্যতম একটা হাতিয়ার হচ্ছে আমাদের নিয়ন্ত্রণ। তার কারণ হচ্ছে আমরা পরিকল্পনা আসলে যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এগিয়েছিলাম সেই লক্ষ্য উদ্দেশ্য আসলে কতটুকু অর্জিত হয়েছে সেই বিষয়গুলো আসলে আমাদেরকে বিচার বিশ্লেষণ করে বা আমাদের পরিমাপ করে দেখায় কে, সে হচ্ছে নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণ প্রক্রিয়ায় আমাদের কি করতে হয়, অনেকগুলো ধাপ কিন্তু অনুসরণ করতে হয়। গত ক্লাসেই আমরা সেই ধাপগুলো দেখেছি, সেখানে আমরা 5টা ধাপ দেখেছি। তোমাদের জন্য কিন্তু বারবার করে বলছি যে এই 5টি ধাপ কোনোটা ধাপ আগে বা পরে করা যাবে না, স্কিপ করা যাবে না। যেভাবে এই ধাপগুলো বইতে দেওয়া আছে ঠিক সেভাবেই তোমাদেরকে শিখে নিতে হবে এবং সেটা আবার অনুশীলনও করতে হবে। এবং এই ধাপগুলো থেকেই তোমাদের কিন্তু আসলে প্রশ্ন হবে। হয়তো ধরো এমন হতে পারে যে আদর্শ মান দিয়ে আমি শুরু করলাম, প্রত্যেকটা লিখছি না, তারপর ধরো 2, 3, 4 এবং 5 নাম্বার ধাপে হচ্ছে তোমার সংশোধনীমূলক ব্যবস্থা গ্রহণ। আচ্ছা, এখানে তোমাদের হয়তো 2 নাম্বার ধাপটা এখানে আমরা দিতে পারি বিচ্যুতি পরিমাপ, বা এখানে হবে তুলনা, এখানে হচ্ছে তুলনা করা, আর এখানে আমরা দিচ্ছি বিচ্যুতির পরিমাণ। এখন দেখো এখানে কিন্তু আমরা 2 নাম্বার ধাপে কি হবে এটা কিন্তু লিখিনি, এখানে একটা সংখ্যা দিয়ে রেখেছি। এমন হতে পারে যে আমাদের যে প্রশ্ন হবে সেখানে আমাদের বলা হতে পারে যে 2 নাম্বার ধাপে নিয়ন্ত্রণের কোন ধাপটি হওয়া উচিত ছিল। তখন আমাদেরকে আসলে এখানে লিখতে হবে যে অর্জিত কাজের সাথে আদর্শ মানের তুলনা বা আদর্শ মানের সাথে সম্পাদিত কাজের তুলনা। তার মানে আমরা প্রশ্নটা বুঝতে পেরেছি। আবার এমন হতে পারে তোমাদেরকে বলা হলো যে কোনো একটা প্রতিষ্ঠান 500 একক পণ্য উৎপাদন করবে বলে ভেবেছে, কিন্তু কিছু সময় যাওয়ার পর দেখা গেল যে সেটা আসলে 500 একক হয়নি, সেটা 300 একক হয়েছে। এখন তোমাকে প্রশ্ন করা হবে যে তুমি আসলে কিভাবে বের করলে যেখানে আসলে 300 একক উৎপাদন হয়েছে, 200 একক হয়নি, 500 থেকে 300 বাদ দিলে আমরা 200 পাচ্ছি। এখন আবার তোমাকে এরকম করে প্রশ্ন হতে পারে যে তুমি এই যে একটা গ্যাপ পড়ে গেল বা একটা পার্থক্য হলো বা একটা বিচ্যুতি আমরা পেলাম, এই বিচ্যুতিটা সংশোধনের জন্য তুমি আসলে বা কোনভাবে তুমি এটা সমাধান করবে বলে তুমি মনে করো বা তোমার মন্তব্য লিখো। এইভাবে করে কিন্তু আমাদের কি হবে, প্রশ্নটা অনুষ্ঠিত হবে। ঠিক আছে, তো মোটামুটি আমরা আদর্শ মানটা অবশ্যই নিয়ন্ত্রণের যে পদক্ষেপটা আছে সেই নিয়ন্ত্রণের পদক্ষেপটা আমাদের খুব ভালো করে কিন্তু শিখতে হবে। এবং আমাদের পূর্বপাঠের আলোচনায় এই পদক্ষেপটাই ছিল। আমরা আজকে দেখব নিয়ন্ত্রণ কৌশল। বিভিন্নভাবে আসলে নিয়ন্ত্রণ করা হয়। আমরা আজকে প্রথমত যেটা হচ্ছে সেটা হচ্ছে বাজেটারি নিয়ন্ত্রণ। আমরা আলোচনা করছি কৌশল নিয়ে। কার কৌশল? নিয়ন্ত্রণ কৌশল। আচ্ছা মিশাল, তোমাকে ধন্যবাদ ক্লাসে জয়েন করার জন্য।
এখানে বিচ্যুতি মানে হচ্ছে আসলে পার্থক্য। বিচ্যুতি শব্দটার মানে হচ্ছে কোনো কিছু থেকে কোনো কিছু আসলে কমে যাওয়া। এখানে যখন আমরা 500 থেকে 200 যখন বাদ দিচ্ছি, এই যে 300 হলো, এটাই হচ্ছে বিচ্যুতির পরিমাণ। কোনো কিছুর পার্থক্যকে আমরা কি বলতে পারি? আমরা বিচ্যুতি বলতে পারি। ঠিক আছে। আচ্ছা, তারপরে যেটা হচ্ছে আমরা বাজেটারি নিয়ন্ত্রণ নিয়ে আজকে আলোচনা করব। এখানে বাজেট মানে কি? বাজেটারি নিয়ন্ত্রণ জানার আগে আমাদেরকে জানতে হবে যে বাজেট মানে কি। আমরা সবাই কিন্তু পড়েছি পরিকল্পনা অধ্যায়, পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশকে বাজেট বলে। তারপরে দেখো আমরা কি লিখছি, পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশকে বাজেট বলে। আচ্ছা, এখন চিন্তা করো পরিকল্পনা কি ছিল? পরিকল্পনা মানে কি? আমি যে কাজটা করব বলে প্ল্যান করেছি। ধরো আমি যদি বলি পরিকল্পনা মানে হচ্ছে আমি ঈদে ড্রেস কিনব, এটা হচ্ছে পরিকল্পনা। আর যখন আমি লিখব আমি ঈদে $5,000 টাকার ড্রেস কিনব, এটা হচ্ছে বাজেট। এবার আশা রাখি সবার কাছে পরিষ্কার হয়েছে। দেখো তো সবাই বুঝতে পেরেছো কিনা আমরা কি বলেছি, যে আমরা পরিকল্পনা সংখ্যাত্মক যে প্রকাশ সেটা নিয়ে আলোচনা করছিলাম। তাহলে পরিকল্পনা মানে কি? আমি ঈদের ড্রেস কিনবো, এটা হচ্ছে পরিকল্পনা। আর আমি যখন লিখবো বা আমি যখন চিন্তা করব যে আমি ঈদে 5,000 টাকার ড্রেস কিনবো, তখন এটাকে আমরা কি বলবো? বাজেট বলবো। তার মানে পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশ। আমি এই যে ঈদের ড্রেস কিনবো, এইটার সংখ্যাটা আমি কি করেছি, যে 5,000 টাকা দিয়ে আমি বোঝানোর চেষ্টা করেছি। তার মানে এই যে বাজেটের মাধ্যমে যখন কোনো নিয়ন্ত্রণ করা হবে, বাজেটের মাধ্যমে যখন কোনো কিছু নিয়ন্ত্রণ করা হবে, তখন তাকে বাজেটারি নিয়ন্ত্রণ বলা হবে। তার মানে আমরা কি বললাম, বাজেটের মাধ্যমে যখন আমরা এই যে বাজেট নিয়ে আলোচনা করছি, এখন এই বাজেটটা কি হতে পারে? এই বাজেটটা হতে পারে যে আমি আয় কমাবো, ব্যয় কমাবো, এমন হতে পারে মুনাফার যেই টার্গেটটা আছে সেটা বৃদ্ধি করব, এমন হতে পারে আমি বাট্টায় কোনো প্রোডাক্ট বিক্রি করব, এমন হতে পারে যে আমার উৎপাদনের পরিমাণ বাড়াতে হবে। এই যে বিভিন্নভাবে যখন আমি আয়, ব্যয়, উৎপাদন, তারপর হচ্ছে তোমার বিভিন্ন ধরনের সংখ্যা নিয়ে যখন ওজন হতে পারে, পরিমাপের একক হতে পারে, বিভিন্ন বিষয়গুলো নিয়ে যখন আমি বাজেটের মাধ্যমে যখন পরিকল্পনাকে একটা সংখ্যায় প্রকাশ করব এবং সেই সংখ্যা অনুযায়ী সেই সংখ্যাটাকে আদর্শ মান বা ভিত্তিমান ধরে যখন আমি বাজেটের কাজটা বা নিয়ন্ত্রণের কাজটা করব, তখনই আমি তাকে বাজেটীয় নিয়ন্ত্রণ বলতে পারি। এই যে বাজেটীয় বিষয় আসলে আমরা যদি একটু চিন্তা করে দেখি যে বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই বাজেটের মাধ্যমে কিন্তু সবচেয়ে বেশি নিয়ন্ত্রণ কার্যটা সম্পাদন করা হয়। এরপরে হচ্ছে ব্যক্তিগত তত্ত্বাবধান বা ব্যক্তিগত পর্যবেক্ষণ। এটা খুব গুরুত্বপূর্ণ একটা নিয়ন্ত্রণ পদ্ধতি। ব্যক্তিগত পর্যবেক্ষণটা হচ্ছে যখন কোনো শ্রমিক বা কোনো প্রতিষ্ঠানে যখন কোনো কর্মী কাজ করবে, তাদের কাজটা খুব কাছ থেকে দেখা, বা এমন হতে পারে যে দূর থেকেও পর্যবেক্ষণ আমরা করতে পারি। এইভাবে যদি বলা হয় যে আমরা যদি ছোট প্রতিষ্ঠান হয়, তখন কি হয়, যিনি
বস থাকেন তিনি খুব সহজেই তার অধীনে যেসব কর্মীরা কাজ করে তাদেরকে কি করতে পারে, তাদেরকে টেক কেয়ার করতে পারে, তারা কখন কাজে আসছে, কখন তারা কাজ থেকে যাচ্ছে, এই বিষয়গুলো কিন্তু খুব সহজেই কিন্তু মনিটরিং করা সম্ভব হয়। এই যে আমরা মনিটরিং করছি, এই যে আমরা কোনো কিছু দেখছি, এই ব্যাপারটাকে আমরা কি বলছি, পর্যবেক্ষণ বলছি। আচ্ছা, ব্যক্তিগত পর্যবেক্ষণের পর আমরা যেটা প্রতিবেদন নিয়ন্ত্রণ কৌশল। প্রতিবেদন মানে হচ্ছে যে তুমি 1 মাস বা 1.5 মাস একটা শ্রমিককে অবজারভেশন করলে। ব্যক্তিগত পর্যবেক্ষণ হচ্ছে কি, মানে যেদিন কর্মীকে যে অবস্থা আমরা দেখছি সেদিন থেকে আমরা কি করতে পারি না, তার সম্পর্কে একটা ধারণা নিতে পারি না। এমন হতে পারে সেই দিন সে কাজে অমনোযোগী ছিল, এটার কারণে তার বিশেষ কোনো কারণ জড়িত ছিল। আমরা যদি সেদিন তাকে ব্যক্তিগতভাবে পর্যবেক্ষণ করে যদি আমরা ধরে নিই যে না, এ আসলে প্রপারলি কাজ করে না বা কাজে আসলে তার কোনো মনোযোগ নাই, তখন কি হবে, সেই কর্মীর প্রতি একটা ইনজাস্টিস করা হবে। এই জন্য কী করা হয়, প্রতিবেদন বা বিশেষ সময় ধরে কোনো বিশেষজ্ঞ ব্যক্তি যারা আছে তারা কি করবে, দীর্ঘ একটা সময় ধরে শ্রমিককে, বা 1 মাস হতে পারে, 15 দিন হতে পারে, 1 সপ্তাহ হতে পারে, শ্রমিককে কি করবে, দেখবে। দেখার পরে তারপরে তার সম্পর্কে একটা মতামত দিবে বা সে কীভাবে কাজ করবে সেই বিষয়টা সম্পর্কে একটা ধারণা দিবে। তারপর হচ্ছে সমচ্ছেদ বিন্দু বিশ্লেষণ। তোমরা যারা হিসাব বিজ্ঞান করেছো, যারা ফিনান্স পড়েছো, তারা সবাই এই সমচ্ছেদ বিন্দুটা কিন্তু খুব ভালো করে বোঝো। সমচ্ছেদ বিন্দু বিশ্লেষণ হচ্ছে যেখানে আয় এবং ব্যয় এক জায়গায় থাকে, এমন একটা মার্জিন যেখানে যদি আমরা নিচের দিকে যাই তখন আমাদের কি হবে, লস হবে, আর যখন এটা উপর দিকে রেখাটা যাবে তখন সেটা মুনাফা বা প্রফিট হবে। যেই বিন্দুতে ব্যয়ের পরিমাণ ও বিক্রয়ের পরিমাণ সমান হবে সেইখানে আমরা কি বলবো, সমচ্ছেদ বিন্দু বিশ্লেষণ। এটা তোমরা খুব ভালো করে বুঝবে এবং এটা আসলে বোর্ড এত অল্প সময় তোমাদেরকে বোঝানোর সুযোগ নেই। আমরা যখন আল্লাহর রহমতে যদি রেগুলার ক্লাসে আসি তখন আমরা এটা বোঝার চেষ্টা করব। আচ্ছা, এরপর যেটা হচ্ছে আয় ব্যয় বিশ্লেষণ। তোমরা এই অঙ্কগুলো করেছো যেটা আয় ব্যয় বিশ্লেষণ, এবং তোমরা অনুপাত বিশ্লেষণও কিন্তু করেছো, ঠিক আছে। আয় ব্যয় বিশ্লেষণ, তারপরে হচ্ছে তোমার অনুপাত বিশ্লেষণ। এই প্রত্যেকটা নিয়ন্ত্রণ কৌশল এগুলো আসলে বিশেষ করে যেই সব প্রতিষ্ঠানগুলো অনেক বড় সেই সব প্রতিষ্ঠানে এগুলো করা হয়। এবং তারপরে আমরা আরও দেখতে পাচ্ছি আধুনিক বিশেষ কৌশল, সেটা হচ্ছে পার্ট, প্রোগ্রাম ইভ্যালুয়েশন অ্যান্ড রিভিউ টেকনিক। এই পার্টটাকে আমরা এভাবে লিখি, PART। এটা হচ্ছে প্রোগ্রাম ইভ্যালুয়েশন রিভিউ টেকনিক। এই পার্ট অনুযায়ী প্রত্যেকটা কাজকে মূল্যায়ন করা হয়, কোন কাজটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেই কাজটাকে আগে নজরদারিতে নিয়ে আসা হয়, তারপরে এই কৌশলটা মানা হয়। এরপরে হচ্ছে গ্যান্ট চার্ট। গ্যান্ট চার্ট শিক্ষার্থী, তোমাদের এই কৌশলগুলো বুঝতে একটু ডিফিকাল্ট মনে হবে, একদম সম্পূর্ণ নতুন কিছু বিষয় এখানে আছে যেই কৌশলগুলো সম্পর্কে আমাদের আগে কখনো কোনো ধারণা ছিল না। আমরা জাস্ট এগুলো একটু রিডিং পড়ে যাব এই টার্মের জন্য। আমরা যখন সরাসরি যখন আমাদের ক্লাস হবে ইনশাল্লাহ আশা রাখি তখন প্রত্যেকটা কিছু আমরা একদম চার্ট এঁকে তারপর আমরা এটা বুঝবো। আর যেহেতু আজকে আসলে আমাদের একটা লাস্ট ক্লাস, তার মানে হচ্ছে আমাদের পরীক্ষা আছে, পরীক্ষার জন্য আমাকে কিছু রিভিশনে যেতে হবে, এই কারণে আসলে আমি আজকে জাস্ট হচ্ছে তোমাদের কাছে কৌশলগুলো আমি তুলে ধরলাম। তারপরে ইন ডিটেলস আমরা পরীক্ষার পরে হয়তো বা আরেকদিন আরেকটা চ্যাপ্টার ক্লাস হবে নিয়ন্ত্রণে, তারপরে আমরা আবার নতুন করে আমরা প্রথম পত্র কিন্তু পড়ানো শুরু করব। তোমরা যারা আছো প্রথম বর্ষের শিক্ষার্থীরা সহ তোমরা সবাই সেই ক্লাসগুলো দেখবে। আমরা আগামী মঙ্গলবার থেকে ইনশাল্লাহ আশা রাখি যে তোমাদের যেই সেকেন্ড পেপার ক্লাসটা টপিকটা শেষ হয়ে যাবে, তারপরে আমরা প্রথম পত্র আবার রিভিশনে যাব। তো মোটামুটি এই ছিল আমাদের ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ, যে এর পাশাপাশি কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ একটা কৌশল আছে, সেটা হচ্ছে বেঞ্চ মার্কিং। বেঞ্চ মার্কিংটা হচ্ছে তুমি যখন বাজারে দেখবে এখন কি আছে, বাজারে কিছু পরিমাণ প্রতিষ্ঠান আছে যেটা খুব রেপুটেড এবং যেটা হচ্ছে খুব ভালো গুডউইল নিয়ে বাজারে কাজ করছে,
আমরা কি করি, তাদেরকে ফলো করার চেষ্টা করি। বাজারে দেখবে তুমি যখন বাটা জুতো কিনতে যাবে, ধরো তুমি বাটার দোকানে যাওনি, তখন দেখবে বাটার মতন করে এইভাবে কিন্তু বাটাটা লিখছে কিভাবে, এইভাবে লেখা বাটা, হ্যাঁ। আর এইভাবে ধরো তারা লিখে, ধরো এইভাবে লিখছে পাতা, ধরো বিটা তো এইভাবে, দেখো অনেকটা কিন্তু সিমিলার। এবং তখন কি করছে মানুষ, এইটাকেও বাটা মনে করে কিন্তু মানুষ প্রোডাক্টটা কিনে নিচ্ছে। আমরা অ্যাপেক্সে দেখি হচ্ছে এইভাবে অ্যাপেক্স লিখছে, আমরা মাঝে মাঝে জুতোর মধ্যে দেখব এভাবে কিন্তু ওপেক্স লেখা আছে। তার মানে এই ব্র্যান্ডের যে স্যান্ডেলগুলো আছে এগুলো যখন মার্কেটটা দখল করে, তখন অন্যান্য যে প্রতিযোগী প্রতিষ্ঠান আছে তারা চিন্তা করে তাদেরকে কপি করার জন্য, তাদেরকে নকল করার জন্য। বাট বেঞ্চমার্কিংটা আসলে সেরকম কিছু না। বেঞ্চমার্কিংটা হচ্ছে তুমি ঠিক কোন কোন কৌশল, নিয়ন্ত্রণ কৌশলটা অবলম্বন করে তুমি আজকে এত সুনাম অর্জন করেছো, সেই বিষয়গুলোকে আসলে নিয়ে আসা, ঠিক আছে। তাই বেঞ্চমার্কিং হচ্ছে প্রতিযোগী যে প্রতিষ্ঠানগুলো থাকে বা যে প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যেই বাজারে নিজেদের জায়গা করে নিতে পেরেছে, সেই প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ কৌশলগুলোকে একটু অনুসরণ করে আবার নিজের মতন করে একটা নিয়ন্ত্রণ কৌশল নেওয়াটাই হচ্ছে বেঞ্চমার্কিং। তো মোটামুটি এই হচ্ছে আমাদের নিয়ন্ত্রণ কৌশলগুলো। আমরা আজকে একটু রিভিউতে চলে যাব। পুরো আমাদের আজকে 6টা চ্যাপ্টারের উপর পরীক্ষা হবে। এই 6টা চ্যাপ্টারের আসলে মূল যে জিস্টগুলো আসলে তোমাদের পড়তে হবে, যারা আসলে ক্লাসে ছিলে না, যারা মাত্র আসলে ইদানিং তোমরা ক্লাসগুলো দেখছো, তাদের জন্যই আসলে মূলত আজকে আমাদের এই চ্যাপ্টারগুলো ঠিক করে দেয়া। জ্ঞান এবং অনুধাবন যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমরা মোটামুটি জানো। আমি আজকে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার জন্য যে জায়গাগুলো তোমাদের বেশি বেশি করে পড়তে হবে, সেই জায়গাগুলো আজকে একটু লিখে দিচ্ছি। সবচেয়ে আগে আমাদের যে অধ্যায়টা আছে কর্মী সংস্থান, এই অধ্যায় এই পরীক্ষার সিলেবাসের মধ্যে কর্মী সংস্থান। তাহলে কর্মী সবসময় একটা জিনিস চিন্তা রাখবে বা একটা জিনিস খেয়াল রাখবে, আমরা প্রত্যেকটা চ্যাপ্টারে ধারণাটা কিন্তু সবসময় আমরা মুখস্থ করে নিব বা শিখে নিব। কর্মী সংস্থানের ধারণা, এই অধ্যায়টা একটু বড় এবং কখনো কখনো বোর্ডে এই অধ্যায় থেকে কিন্তু 2টো প্রশ্ন হয়ে থাকে। কর্মসংস্থানের ধারণা, এটা আমরা পড়ছি কিসের জন্য? এই প্রশ্নগুলো হচ্ছে প্রয়োগ ও উচ্চতর দক্ষতা। আশা রাখি যে এই জায়গাগুলো যদি আমরা খুব ভালো করে শিখে নিতে পারি, তাহলে আমরা খুব সহজেই এই অধ্যায় থেকে যে কোনো ধরনের সৃজনশীল প্রশ্ন আসুক না কেন, আমরা খুব সহজেই উত্তর লিখতে পারবো। আর সবচেয়ে আগে আমরা কি শিখে নিয়েছি? কর্মসংস্থানের ধারণা। তারপর হচ্ছে কর্মসংস্থানের উৎস। কর্মসংস্থানের উৎস, কর্মী নির্বাচন প্রক্রিয়া, কর্মী পদোন্নতি এবং প্রশিক্ষণ পদ্ধতি। খুব ভালোভাবে কিন্তু আমরা এই বিষয়গুলোর উপরে ক্লাস নিয়েছি। তোমাদের যাদের সমস্যা আছে তোমরা এই জায়গাটা খুব ভালো করে দেখে নিবে। হৃদয় ইসলাম শুভ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে কি শুভকে দেখছি না, মিশাল শুভ কি আজকে আছে? শুভ ব্যস্ত মনে হয় আজকে পড়াশোনা নিয়ে। তো যাই হোক, আমরা কি করেছি, কর্মী সংস্থানের প্রয়োগ ও উচ্চতর দক্ষতায় আমাদের আসলে যা যা পড়তে হবে সেটা কিন্তু আমরা বোর্ডে কিন্তু দেখছি। তাহলে আমরা কি পড়ব? কর্মী সংস্থানের ধারণাটা খুব ভালো করে শিখে নিব। তারপর আমরা কর্মী সংস্থানের উৎসটা দেখব, কর্মী নির্বাচন প্রক্রিয়া পড়ব। এবং কর্মী সংস্থানের উৎস হচ্ছে 2 প্রকার। কর্মী নির্বাচন প্রক্রিয়া 5টি ধাপে হয়ে থাকে, কর্মী পদোন্নতি হচ্ছে 3টি, এবং প্রশিক্ষণ পদ্ধতি হচ্ছে কাজের মাধ্যমে প্রশিক্ষণ এবং কাজের বাইরে প্রশিক্ষণ। এই প্রশিক্ষণ পদ্ধতি থেকে কিন্তু বারবার করে বোর্ডে প্রশ্ন আসে। তোমরা এই বিষয়গুলো একটু যত্ন নিয়ে পড়ার চেষ্টা করবে। এখন আমরা যে পরের যে চ্যাপ্টারটা আছে নেতৃত্ব ও নির্দেশনা, সেই অধ্যায় থেকে যা পড়তে হবে আমরা সেখানে চলে যাচ্ছি। নেতৃত্ব নির্দেশনা আসলে খুব বড় কোনো কঠিন কিছু এখানে নাই। আমরা এখন আলোচনা করছি নির্দেশনা ও নেতৃত্ব এই অধ্যায় থেকে। নির্দেশনা ও নেতৃত্ব,
এখানে আমরা পড়ব যথারীতি নেতৃত্বের ধারণা, তারপর আমরা পড়ব নেতৃত্বের প্রকারভেদ, তারপরে আমরা পড়ব নির্দেশনার ধরন। এখানে তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলে নিই। নেতৃত্বের প্রকারভেদে তোমরা দেখবে গণতান্ত্রিক নেতৃত্ব, স্বৈরতান্ত্রিক নেতৃত্ব, পিতৃসুলভ নেতৃত্ব, আরেকটা হচ্ছে তোমার আমরা যেটা দেখেছি লাগামহীন নেতৃত্ব। এখন গণতান্ত্রিক নেতৃত্ব যখন তোমরা পড়েছ তখন দেখেছ যে কর্মীদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে যে ধরনের নিয়ন্ত্রণ মানে নেতৃত্ব দেওয়া হয় সেটা হচ্ছে গণতান্ত্রিক নেতৃত্ব। তোমাদের খেয়াল রাখতে হবে, বোর্ডে একটা হচ্ছে গয়ে এই ধরনের প্রশ্ন করা হয়, উদ্দীপকে কোন ধরনের নেতৃত্বের কথা বলা হয়েছে। আরেকটা প্রশ্ন হবে এরকম, উদ্দীপকে কোন ধরনের নির্দেশনার কথা বলা হয়েছে। এখন দেখো আমি উদ্দীপকটা লিখছি। উদ্দীপকটা হলো জনাব রহিম তার প্রতিষ্ঠানের কর্মীদের সাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেন। এখন দেখো একটা এই উদ্দীপকটা দিয়েই তোমাদেরকে দুটো প্রশ্ন করা হবে। আচ্ছা, কিন্তু দেখো আমরা কি বলেছি, এখানে একটা উদ্দীপক দিয়ে আমাদেরকে দুটো প্রশ্ন করা হবে। কি কি? জনাব রহিম তার প্রতিষ্ঠানের কর্মীদের সাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেন। উদ্দীপকে কোন ধরনের নেতৃত্বের কথা বলা হয়েছে, এরপর আমরা লিখছি যে উদ্দীপকে কোন ধরনের নির্দেশনার কথা বলা হয়েছে। এখন বলো দেখি উত্তরটা কি হবে। যখন নির্দেশনার কথা আসবে এটা দেখে যখন আমরা কি বলবো, কারোর সাথে যখন আলাপ আলোচনা করা হয় তখন আমরা স্বাভাবিকভাবে ধরে নিই এটা হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থা। আলাপ আলোচনার মানেই হচ্ছে যে তার সাথে যারা থাকছে, জনগণ যারা থাকছে, তার কর্মীরা যারা থাকছে, তাদের মতামতকে প্রাধান্য দেওয়া। এখন তাহলে আমরা এখানে আমরা খুব সহজে উত্তরটা কি লিখব, গণতান্ত্রিক নেতৃত্ব। খুব ভালো করে শিক্ষার্থীরা খেয়াল করবে কিন্তু বিষয়টা, গণতান্ত্রিক নেতৃত্ব। কিন্তু এখানে দেখো নির্দেশনার কথা বলা হয়েছে। আমরা যখন নির্দেশনার ধরন পড়ব তখন দেখব সেখানে গণতান্ত্রিক নির্দেশনা বলে কোনো কথা নেই। এই গণতান্ত্রিক নেতৃত্বটাই নির্দেশনার ক্ষেত্রে হয়ে যায় পরামর্শমূলক নির্দেশনা। পরামর্শমূলক নির্দেশনা সবাইকে বুঝতে পেরেছ? আরেকবার বলছি, দেখো আমরা কি বলছি, এই যে আলাপ আলোচনা এটা হচ্ছে আমাদের মূল বিষয়, যে এই আলাপ আলোচনাটার উপর ডিপেন্ড করবে যে আমরা কোন ধরনের নেতৃত্ব নিয়ে আলোচনা করছি। আলাপ আলোচনা করার প্রশ্নের ধরনটার উপর তোমাকে উত্তর করতে হবে। খুব ভালো করে খেয়াল করো, যখন তোমাকে বলা হবে নেতৃত্বের কথা তখন উত্তরটা হয়ে যাবে গণতান্ত্রিক নেতৃত্ব, আর যখন তোমাকে প্রশ্ন করা হবে কোন ধরনের নির্দেশনা তখন উত্তরটা হয়ে যাবে পরামর্শমূলক নির্দেশনা। আমার এখানে কোনো অবস্থাতেই গণতান্ত্রিক নির্দেশনা লেখার কোনো উপায় নাই, কারণ আমরা যখন পরামর্শমূলক নির্দেশনার ধরন পড়ব সেখানে দেখব যে আসলে পরামর্শমূলক নির্দেশনা আছে কিন্তু গণতান্ত্রিক নির্দেশনা বলে আসলে কোনো শব্দ আমাদের এই টপিক্সে দেওয়া হয়নি। তার মানে আমাদের খুব ভালোভাবে কি করতে হবে, একে প্রশ্নের দিকে খেয়াল করতে হবে। শিক্ষার্থী শুধুমাত্র এই প্রশ্নের জন্যই না, প্রত্যেকটা প্রশ্নের যদি আমরা
প্রশ্নটাকে যদি আগে বুঝতে পারি তাহলে আমাদের জন্য কিন্তু উত্তর লেখাটা অনেক বেশি সহজ হয়ে যাবে। তাহলে আমরা কি করব, আমরা খুব ভালো করে প্রশ্নটা বোঝার চেষ্টা করব। তাহলে নির্দেশনা নেতৃত্ব থেকে যদি আমরা এই 3টা জিনিস পড়ি তাহলে আমাদের কিন্তু মোটামুটি পড়াটা শেষ হয়ে যাবে। তো আশা রাখি তোমাদের আসলে এই দুটো বিষয় নিয়ে তোমাদের দুটো টপিকস নিয়ে তোমাদের আলোচনা করা হচ্ছে। কর্মী সংস্থার নির্দেশনা, আচ্ছা প্রশ্নটি আমি খুব দ্রুত শেষ করে যাব, বোঝানোর আজকে সুযোগ নাই কারণ অন্য ক্লাসের শিডিউল তৈরি হয়ে গিয়েছে। প্রেষণার ধারণা খুব দ্রুত একটু লিখে নাও। তারপর হচ্ছে প্রেষণা দানের উপায়, প্রেষণা দানের উপায়, আর হচ্ছে মাসলো ও হার্জবার্গের তত্ত্ব, মাসলো ও হার্জবার্গের প্রেষণা তত্ত্ব। এগুলো হচ্ছে আমাদের কিসের জন্য পড়তে হবে, প্রয়োগ উচ্চতর দক্ষতার জন্য। আমি কর্মী সংস্থানটা মুছে দিচ্ছি। সমন্বয় থেকে খুব অল্প কিছু আমাদের পড়তে হবে। সমন্বয়ের ধারণা, সমন্বয়, এর ধারণা, সমন্বয় এর নীতিমালা, সমন্বয় এর প্রকারভেদ। এটা কিন্তু সম্ভবত খালেকুজ্জামান স্যারের বই নাই, এটা অক্ষরপত্রের বই থেকে তোমাদের পড়তে হবে। যাদের খালেকুজ্জামান স্যারের বই আছে আর অক্ষরপত্রে নাই তারা একটু সংগ্রহ করে নেবে, বা আমি যে ক্লাসটা নিয়েছি সেখানে তুমি এটা পাবে। এবং নিয়ন্ত্রণ থেকে আমরা যা পড়ব, নিয়ন্ত্রণের ধারণা, নিয়ন্ত্রণের পদক্ষেপ খুব ইম্পর্টেন্ট, কিন্তু বারবার করে বলে দিচ্ছি এই পরীক্ষার জন্য এটা খুব ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে নিয়ন্ত্রণ কৌশল, নিয়ন্ত্রণ কৌশল। ওকে, তাহলে মোটামুটি এই হচ্ছে আমাদের এই যে আপকামিং এক্সামটা আছে, অনলাইন বেস ক্লাসের উপর যেই পরীক্ষাটা হচ্ছে, এই বিষয়গুলো যদি আমরা পড়ে নিই তাহলে প্রয়োগ উচ্চতর দক্ষতার জন্য আমাদের উত্তর করতে কোনো সমস্যা হবে না। তো শিক্ষার্থীরা সবাই ভালো থেকো, আজকে ক্লাস এই পর্যন্তই।